আসসালামু আলাইকুম বন্ধুগণ, আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানাবেন। আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে। কি খারাপ? আমি থানায় আসতে আসতে সিদ্ধান্ত নিলাম যে আমি শারমিনের এই মিথ্যা অপবাদের প্রতিশোধ অবশ্যই নিব। আমাকে থানায় ঢুকানোর সময় থানার এসআই আমাকে দেখে, তাই যে পুলিশ আমাকে ধরে এনেছে আমাকে সহ তাকে ডাক দিল। আমাকে এসআই বলল, পলক, তোমার এই অবস্থা কেন? কে মারছে তোমাকে? আর তোমাকে থানায় নিয়ে আসলো কেন? এসআইয়ের কথা শুনে আমি কিছু বলার আগে ওই পুলিশটা বলল, স্যার, ও যা করেছে তার জন্য তো শুধু ওকেই মারছে। আমরা আরেকটু দেরি করে গেলেই তো ওকে মেরে ফেলতো সবাই। কিন্তু স্যার, আপনি এই ছেলেকে চিনেন? হ্যাঁ, চিনি আমি ওকে, কিন্তু ও কি এমন কাজ করেছে? স্যার, আপনি জানেন না, ভার্সিটির চলাকালীন ক্লাসের মধ্যে একটা মেয়েকে ধর্ষণ করতে ধরছিল। একটা ছেলে বাধা দিতে আসলে তাকে এই বদমাইশ মেয়ের রক্তাক্ত করে ফেলে। তুমি কি জানো এ রেপ করতে ধরেছিল? পুলিশটি বলল, হ্যাঁ স্যার, আমি দেখেছি। মেয়েটি নিজেই বলেছে, আর মেয়েটির জামাও ছিঁড়া ছিল। কোনো মেয়ে তো নিজেকে নিয়ে মিথ্যা বলতে পারে না। এসআই আমাকে বলল, সি সি পলক, সি, তুমি এই কাজ কিভাবে করতে পারলা? আঙ্কেল পানি বলেই ফ্লোরে পড়ে গেলাম। এসআইকে আঙ্কেল বলার কারণ হলো তিনি আমার বাবার সবচেয়ে কাছের বন্ধু। এক কথায় এসআই আর আমার বাবা বেস্ট ফ্রেন্ড। আর এসআই আমাকে ভালোভাবে জানে আমি কেমন। আমাকে সবাই মিলে মারার কারণে আমি রক্তাক্ত হই, আর শরীরে কোনো শক্তি ছিল না, তাই অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে যাই। আমি চোখ খুলে দেখি আমি মেডিকেলে। আমি বেডে শুয়ে আছি। এসআই আর একটা পুলিশ এক পাশে দাঁড়িয়ে আছে, আর অন্য পাশে একটা নার্স আমার শরীরের ক্ষতস্থানে মেডিসিন দিতেছে, আর আমাকে একটা স্যালাইন দেওয়া হয়েছে। আমাকে এসআই বলল, এখন ঠিক আছো তুমি? আমি বললাম, হ্যাঁ ঠিক আছে আঙ্কেল। এসআই বলল, এখন তোমার বাবাকে আমি কি বলবো? আমি এসআইকে বললাম, আঙ্কেল আমি কিছু করিনি, আর আমার কোনো দোষ নেই। তোমার এই কথা কে বিশ্বাস করবে প্রমাণ ছাড়া? আর তোমার কাছে কি প্রমাণ আছে? আমি বললাম, হ্যাঁ প্রমাণ আছে। আঙ্কেল বলল, কি প্রমাণ আছে তোমার কাছে? আমি বললাম, আমাদের ভার্সিটিতে প্রতিটি ক্লাসে ও বাইরে সিসি ক্যামেরা লাগানো আছে। ক্যামেরা থেকে আপনি প্রমাণ নিতে পারবেন। এসআই আঙ্কেল বলল। তাহলে ঠিক আছে, বাকিটা আমি দেখতেছি। এরপর আঙ্কেল পুলিশটাকে বলল, স্যালাইন শেষ হলে রহমান সাহেবের বাসায় একে রেখে দিয়ে ভার্সিটি চলে আসো। আমি নিজেই ওর ভার্সিটি যাচ্ছি। পুলিশটি বলল, ওনার বাসায় কেন স্যার? ওনার ছেলেকে চিনো তুমি? না তো, চিনি না স্যার। এ হলো রহমান সাহেবের ছেলে। আমার পাশে একবার তাকিয়ে বলল, কি বলেন স্যার? এটা কিভাবে সম্ভব? এত কথা না বলে আমি যা বলছি তাই করো। আঙ্কেল আমাকে বলল, তুমি বাসায় যাও, বাকিটা আমি দেখতেছি। আর তোমার বাবাকে উত্তেজিত হতে বাধা দিও। আর তুমি টেনশন করো না, আমি তো আছি। কয়দিন রেস্ট নাও, ভার্সিটি যেতে হবে না। এগুলো বলেই আঙ্কেল মেডিকেল থেকে সোজা আমার ভার্সিটিতে চলে যায়। এসআই আঙ্কেলের কথা মতো স্যালাইন শেষ হতেই আমাকে পুলিশের গাড়িতে করে আমাদের বাসায় নিয়ে যাচ্ছে পুলিশটি। থানা থেকে আমাদের বাসায় যেতে 1 ঘন্টার একটু বেশি সময় লাগে, আর আমাদের বাসা হলো গ্রামে। পুলিশটি আমাকে জিজ্ঞেস করলো কি হয়েছিল। আমি পুলিশটিকে সব কিছু বললাম, আর তিনিও অবাক হয়ে যায় আমার সাথে যা ঘটেছে তা শুনে। আমি বাসায় যাচ্ছি, ভাবতেছি নিজেকে চেঞ্জ করব, থাকবো না আর আগের মতো গ্রাম্য ছেলে, মিশে যাব রঙ্গময় এই পৃথিবীর সাথে আলাদা একটা রং হয়ে। দেখবো এবার কে করে আমাকে অবহেলা। মনে মনে বলতেছি, তোদের কপালে কী আছে তা আমি নিজেও না জানি না। আগে সুস্থ হয়ে নেই, তারপরে বুঝবে এই পলকের সাথে খারাপ ব্যবহার করার পরিণতি কী হতে পারে। অবশেষে আমরা বাসায় চলে আসলাম। আমাকে নামাই দিয়ে পুলিশটি চলে গেল। বাসায় শুধু মা ছিল। আমাকে দেখে মা কান্না করার অবস্থা। বাবা আজ সকালে আমেরিকা চলে গেছে। কি হয়েছে বাবা তোর? এই অবস্থা কেন? তেমন কিছু হয়নি মা, আমি ঠিক আছি। কি হয়েছে বল? কার এত সাহস যে আমার ছেলেকে মারছে? আরে মা আমার কিছু হয়নি তো, এত উত্তেজিত হয়েও না। উত্তেজিত হব না মানে? আমার একমাত্র সন্তান তুই, কার এত বড় ক্ষমতা তোকে মারছে? সে কি তোকে চেনে? না আমাকে চিনে না, চিনলে কি আর মারতো। প্লিজ তুমি একটু শান্ত হও। দাঁড়া, আগে তোর বাবাকে ফোন দেই।
মা প্লিজ আমাকে এখন রেস্ট নিতে দাও, তারপরে সব কিছু বলবো। আচ্ছা ঠিক আছে, তুই রেস্ট নে, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি এত বললাম হোস্টেলে ওঠার প্রয়োজন নেই, শত শত গাড়ি আছে, নিজের গাড়িতে করে যাওয়া আসা করতে। কে শুনে কার কথা? এখন বুঝো কেমন লাগে। এগুলো বলতে বলতে মা আমার রুম থেকে বের হয়ে গেল। মা আমার জন্য নাস্তা নিয়ে এসে বলল, ওঠ বাবা, খেয়ে নে। খেতে ইচ্ছে করবে কিভাবে? মানুষকে খাওয়ানো হয়েছে তোর অভ্যাস। এত ভুলি একটু শরীরের প্রতি যত্ন নে, একটু স্মার্ট হ। এটা এখন 2020 সাল। এখনকার দিনমজুরের ছেলেদের দেখলেও মনে হবে বড় লোকের ছেলে, আর আমাকে একটা ছেলে দিয়েছে আল্লাহ। মা তুমি ঠিক বলছিলে, তোমার কথা শুনলে আজ আমার এই অবস্থা হতো না। এখন থেকে তোমার ছেলে চেঞ্জ হবে পুরোপুরি, ঠিক তুমি যেমনটা চাও। সত্যি বাবা, পাল্টাবি? আমিও মাকে জড়িয়ে ধরে মার কপালে চুমু দিয়ে বললাম, মা তোমার ছেলে পাল্টিবে। আই লাভ ইউ মা, কিন্তু প্লিজ বাবাকে আমার এই অবস্থার কথা বলো না মা। আচ্ছা ঠিক আছে, বলবো না। থ্যাংক ইউ মা, তুমি পৃথিবীর শ্রেষ্ঠ মা। আমি 5 দিনের মধ্যে সম্পূর্ণ সুস্থ হয়ে যাই, কিন্তু ভার্সিটিতে যাইনি এখনও। আজকে 10 দিন পরে ভার্সিটিতে আসলাম আমি। আমার পায়ে সাদা শু, কালো কালারের জিন্স প্যান্ট, পায়ে ব্লু কালারের টি শার্ট, মাথার চুল স্টাইল করা, চোখে কালো সানগ্লাস পরে আমি প্রাইভেট কার থেকে বের হলাম। সকল ছেলে মেয়ে আমার দিকে তাকিয়ে আছে, কে এই হ্যান্ডসাম। আমি গাড়ি থেকে বের হয়ে সোজা আমাদের ক্লাসে চলে গেলাম। আমি যখন ক্লাসে যাচ্ছি তখন সবাই আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। প্রথম দেখাতে কেউ চিনতে পারিনি আমি যে পলক। একটু ভালো করে দেখে সবাই চিনতে পারে যে আমি পলক। আমি ক্লাসে ঢোকার সময় আমার পিছন থেকে একটা মেয়ে আমাকে ডাক দিল। আমি ভাবলাম হয়তো আমার এই দামি পোশাক দেখে ক্রাশ খেয়ে আমাকে ডাক দিছে, তাই পিছনে ফিরে তাকালাম না। আবারও ডাক দিল। এবার পিছনে ফিরে দেখি শারমিন ডাক দিছে আমাকে। শারমিনকে দেখে আমার মাথা গরম হলো। নিজেকে ঠান্ডা করে ক্লাসে ঢুকলাম। ক্লাসে ঢোকার সাথে সাথে যারা ক্লাসের ভিতরে ছিল সবাই দাঁড়ায় যায়। তারা ভাবছিল কোনো স্যার হয়তো ক্লাসে আসছে, কিন্তু ভালোভাবে দেখার পরে তারা বুঝতে পারলো আমি পলক, কোনো স্যার না। আমাকে চিনে আরও বেশি করে আশ্চর্য হয় সবাই আমার এই পরিবর্তন দেখে। কলেজে সবাই আমাকে জানতো আমি কোনো গরিব ঘরের সন্তান, মাস্তান টাইপের বখাটে একটা ছেলে। যারা আমাকে আজকে দেখলো তাদের এ ধারণা ভুল প্রমাণিত হলো, কারণ আমি হলাম বাংলাদেশের শ্রেষ্ঠ 10 জন ধনী ব্যক্তির একজনের সন্তান। আর আমি আমার বাবা মায়ের একমাত্র ছেলে। এমন কোনো জিনিস নেই যে তা আমাদের নেই। আমরা যে এত বড় লোক তাই বলে আমি কখনোই বড় লোকই করিনি বা দেখাইনি। সব সময় আমি সাধারণভাবে চলছি, কিন্তু আজকে আমাকে অহংকারী করতে বাধ্য করেছে শারমিন। একজন মানুষ বেঁচে থাকতে যা যা অতি প্রয়োজন শুধু তাই আমি নিয়েছি, এর অতিরিক্ত কোনো কিছু নেইনি আমি। তবে হ্যাঁ, আমার বাবার সম্পদ আমি নিজে ভোগ না করলেও ব্যবহার করছি গরিবদের জন্য। এই ঢাকা শহরে একটা কল্যাণ সংস্থা আছে গরিবদের জন্য, যা প্রতিষ্ঠিত হয় আজ থেকে 4 বছর আগে। তখন আমাদের বাসা ছিল এই ঢাকা শহরে। তখন আমি পড়তাম ক্লাস 9-এ। বাবা ধনী হওয়ায় আমি যা যা করতে চাইতাম তাই করতে দিত আমাকে। তবে আমি কখনো খারাপ কিছু করিনি। আমি যা কিছু করেছি তা সাধারণ মানুষের জন্য। সংস্থাটি আমি নিজেই এখনও চালাই। তবে 2 বছর থেকে আমি নিজে সংস্থায় আসিনি, কারণ আমি ঢাকা শহরেই ঢুকিনি 2 বছর। এর কারণ হলো আমার একটা ছোট কিউট বোন ছিল। আমি যখন এসএসসি পরীক্ষা দিব তার কয়েকদিন আগে থাকায় এই ব্যস্ত রাস্তায় আমার বোনটা রোড অ্যাক্সিডেন্ট করে মারা যায়। আমার বোনের এই মৃত্যু আমি সহ্য করতে পারিনি আমি ব্যস্ত ঢাকা শহরে থাকতে। আমি বাবা মাকে বলি আমি এই শহরে থাকবো না। আমার বোন মারা যাওয়ায় আমি বাবা মায়ের একমাত্র সন্তান হয়ে যাই, তাই তারা না করতে পারেনি। আর আমার জন্য গ্রামে একটা বাড়ি করে, আর ওখানে আমি মা বাবা থাকি আজ থেকে 2 বছর আগ পর্যন্ত। বাকিটা সময় হলেই জানতে পারবেন। আমি বেঞ্চে ব্যাগ রেখে বসতেই শারমিন আমার কাছে এসে বলল, প্লিজ আমার সাথে একটু কথা বলো প্লিজ। আমি কোনো কথা না বলে প্যান্টের পকেট থেকে ফোনটা বের করে পলাশকে ফোন দিলাম, কারণ আমাদের ক্লাসের মধ্যে ওর সাথে ভালো বন্ধুত্ব। তাছাড়াও দুজন এক হোস্টেলে ছিলাম। আমি ফোন দিয়ে বললাম, কই তুই? পলাশ বলল, দাঁড়াও, আমি আসছি, গেটে আছি এখন। এদিকে শারমিন আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করতেই আছে। সরি পলক, আমার ভুল হয়েছে তোমার সাথে খারাপ ব্যবহার করা। প্লিজ একবার কথা বলো আমার সাথে। আমি শারমিনের দিকে তাকিয়ে দেখি ওর চোখ দুটা ঝলঝল করতেছে।
কখন যে পানি বের হয় ঠিক নেই। চেহারাটাও আগের মতো নেই, অনেক শুকিয়ে গেছে। চোখের নিচে কালো দাগ পড়েছে। জানি না আমি কী জন্য শারমিন এমন হয়েছে। আমি শারমিনের সাথে কথা না বলে ক্লাস থেকে বের হতে যাব, এমন সময় শারমিন আমার হাত টেনে ধরে বলে, তোমার হাত ধরে বলতেছি সরি, আমি অনেক অন্যায় করেছি তোমার সাথে, প্লিজ একবার ক্ষমা করে দাও আমাকে। এমন সময় রাফি এসে শারমিনকে বলে, কি হয়েছে তোর? কার কাছে তুই ক্ষমা চাচ্ছিস? এই ছদ্মবেশীর কাছে? এ তো ছদ্মবেশে আজ কলেজে আসছে। রাফির কথা শুনে শারমিন রাফিকে জোরে একটা চড় মারল আর বলল, আমি কি করি না করি তাতে তোর কি? তোর জন্য আজ আমি এর কাছে খারাপ। এখান থেকে ভাগ তুই। রাফি কোনো কথা না বলে এখান থেকে চলে গেল। শারমিন আবারও বলল, শেষবারের মতো আমাকে একবার মাফ করে দাও প্লিজ। মাফ না করলে আমি নিজেকে কি করব তা আমি নিজেও জানি না। এবার আমি প্রথম শারমিনের সাথে কথা বললাম। আপনি নিজেকে কি করবেন? সর্বোচ্চ আত্মহত্যা করবেন? এটা আপনার মাথায় ছিল না? আমাকে মিথ্যা অপবাদ দেওয়ার সময় আগে ভাবেননি? একটা সাধারণ ছেলের সাথে আপনি কি করতেছেন? গ্রামের মানুষ গরিব বলে তারা কি মানুষ না? আপনার আর গ্রামের মানুষের মধ্যে পার্থক্য কি জানেন? আপনাদের মতো বড় লোকদের টাকা পয়সা আছে, এটা তাদের নেই। আপনাদের আছে দামি দামি পোশাক আর তাদের আছে কম দামি পোশাক, এই বলে তারা কি মানুষ না? আপনি এখন আমার কাছে ক্ষমা চাচ্ছেন কিসের জন্য জানেন? কারণ আপনি আমার পরিচয় জেনেছেন যে আমি কোনো গ্রামের কৃষকের ছেলে না। আমার বাবা বাংলাদেশের শ্রেষ্ঠ ধনীদের মধ্যে একজন, এটা জেনেছেন। আপনি আমাকে কাছে ক্ষমা চাচ্ছেন আমাদের টাকা ও সম্পদের জন্য। আপনি বলতে পারবেন আজ আমি গরিব হলে আপনি চাইতেন আমার কাছে ক্ষমা? আমি একবার এতগুলো কথা শারমিনকে বললাম, এর কারণ আপনারা তো জানেনই শারমিন আমার উপর প্রথম দিন থেকে কি করছে আর কি না করছে। আসলে এটা সত্যি যে আজ আমি বড়লোক বাবার ছেলে না হলে ওই মিথ্যা অপবাদ নিয়ে জেলেই সারা জীবন পার করতে হতো আমাকে। জানতো না কেউ আসল কাহিনী কি। এদিকে শারমিন আমার কথা শুনে ক্লাসের মধ্যেই কান্না করে দিছে, আর কোনো কথা বলতেছে না। আবারও আমি চিল্লিয়ে বললাম, আজ আমি গরিব হলে আপনি চাইতেন আমার কাছে ক্ষমা? ক্লাসের সবাই নীরব হয়ে আমার আর শারমিনের দিকে তাকিয়ে আছে। ওই দিন যারা ক্লাসে ছিল তারাই শুধু জানে সত্যিটা, আর যারা ছিল না বা পরে আসছিল আমাকে মারার সময়, তারা তো জানে আমি শারমিনকে রেপ করতে ধরছিলাম। সবাই সত্যিটা না জানার কারণ হলো শারমিনের বড়লোক বাবা টাকা দিয়ে সব কিছু গোপন করে রেখেছে, যাতে করে তার মেয়ের যেন কোনো বদনাম না হয়। কিন্তু ওর বাবা তো আর আমাকে আমার কিনে নিতে পারবে না, আমার সম্মানকে কিনে নিতে। শারমিন কিছুক্ষণ কান্না করে কোনো কথা না বলে ওর ব্যাগ নিয়ে ক্লাসরুম থেকে বের হয়ে গেল। হয়তো বাসায় যাচ্ছে কান্না করতে করতে। এরপর স্যার ক্লাসে আসলো। স্যার কিছু বলল না আমাকে, কারণ স্যারেরা তো সব কিছুই জানে। আমি 2টা ক্লাস করে বাসায় চলে আসলাম, কারণ অনেক দিন পরে ভার্সিটি আসছি, তাই ভালো লাগছিল না। আমি বাসায় এসে ফ্রেশ হয়ে শুয়ে আছি আর ভাবছি যার উপর প্রথম ক্রাশ খেলাম সে আমার জীবনটাকে শেষ করতে ধরছিল, আর আমি আজ প্রথম তার সাথে কথা বললাম তাকে অপমান করে। কিন্তু আমি তো অন্যায় কিছু বলিনি, যা সত্যি তাই তো বলেছি। এগুলো ভাবতে ভাবতে ঘুমিয়ে গেলাম। এদিকে আমার বাবা আমেরিকা থেকে এসে সব কিছু শোনে আর অনেক রাগ হয়। তারপরে আমার বাবা, পুলিশের এসআই আর শারমিনের বাবা, এই 3জন মিলে কথা বলে সব কিছু ঠিক করে নেয় আমাকে না জানিয়ে। আর শারমিনের বাবা ওই দিনেই আমাদের ভার্সিটি গিয়ে সব কিছু মিটমাট করে নেয়। বিকালের দিকে আমি আর মা বসে টিভিতে ক্রিকেট খেলা দেখতেছি আর গল্প করতেছি। বাবা বাজারে গেছে, না হলে আমরা 3জন মিলে গল্প করতাম। মা বাবা দুজনেই আমার বন্ধুর মতো, বলতে গেলে বেস্ট ফ্রেন্ড। এমন সময় কে যেন আমাদের বাসায় আসে। মা গিয়ে তার সাথে কথা বলতেছে। মানুষটার কণ্ঠ শুনে মনে হলো একজন পুরুষ মানুষ। ওই লোকটা বলল, এটা রহমান সাহেবের বাসা না? কেন? লোকটি বলল, ভেতরে আসতে পারি? মা বলল। হ্যাঁ, অবশ্যই। আমি দরজার দিকে তাকাতেই দেখি ওই মানুষটির সাথে শারমিনও আসছে। আমি মানুষটিকে চিনলাম না, কিন্তু শারমিনকে দেখে আমার মাথা গরম হয়ে গেল, কারণ আমি ওকে এখন 2 চোখে দেখতে পারি না। এর কারণ হয়তো আর বলতে হবে না আপনাদের। শারমিন ও লোকটি ভিতরে ঢুকলে মা তাদেরকে বসতে বলল, আর আমি লোকটিকে সালাম দিলাম। এরপর তারা বসলো, আর শারমিন আমার দিকে তাকিয়ে আছে অপরাধীর দৃষ্টিতে। আমি আর এখানে থাকতে পারলাম না, কারণ কখন যে শারমিনকে কী থেকে কী বলে ফেলি তার ঠিক নেই। এদিকে যেতেও ইচ্ছে করছিল না, খেলা না দেখে যেতে। এক প্রকার বাধ্য হয়ে আমি আমাদের বাসার ছাদে চলে আসলাম। ছাদে এসে চারপাশে তাকিয়ে সবুজ পরিবেশ দেখতেছি।
একদিকে তাকাতেই দেখি বাচ্চারা খেলতেছে। আমিও আনমনে তাদের খেলা দেখেই যাচ্ছি। এভাবে কেটে গেল আধা ঘন্টার মতো। এতক্ষণে হয়তো শারমিনেরা চলে গেছে, তাই নিচে নামতেই দেখি মা আসতেছে। মা, তুমি এখন ছাদে আসছো কী জন্য? মা বলল, তোকে ডাকতে, তোর সাথে কথা বলবে, তাড়াতাড়ি চলে আয়। নিচে বলেই মা নিচে নামতে ধরলো। আমি মার পিছু পিছু এসে বললাম, কে আমার সাথে কথা বলবে? মা বলল, ওই লোকটা আর তার মেয়ে। আমি বললাম, তারা এখনো চলে যায়নি? মা বলল, না, তোর বাবার অপেক্ষায় ছিল। এই কথা শুনে আমি মনে মনে বলতেছি, কি এমন কথা বলবে আমার সাথে? কি কথা বলবে শারমিন আমার সাথে? আর এতক্ষণ কি করছিল তারা? মা বাবার সামনে তো আমি কিছু বলতে পারবো না শারমিনকে। মা বাবার সামনে কারোর সাথে প্রয়োজন ছাড়া কথা বলি না, আর রাগ হওয়া তো দূরের কথা। এগুলো হাবিজাবি চিন্তা করতে করতে রুমে আসলাম। রুমে চলে এসে দেখি শারমিনও ওই লোকটা নাস্তা করতেছে। শারমিন বাবার সাথে হেসে হেসে কথা বলতেছে। শারমিনকে তো এখন এমনিতেই দেখতে পারি না, আর এখন ওর এই হেসে কথা বলা দেখে আমার শরীরটা জ্বলতেছে। আমি আসা মাত্র বাবা বলল, এই, আমার ছেলে আসছে। তা বাবা, তোমার ক্লাস ফ্রেন্ড আসছে, আর তুমি কথা না বলেই বের হয়ে গেছো নাকি? বাবার কথা শুনে আমার রাগ হচ্ছে, আবার খারাপও লাগছে। রাগ হওয়ার কারণ কি কথা বলবো আমি শারমিনের সাথে, যে ভার্সিটির প্রথম দিন থেকে আমার সাথে শত্রুতা করলো। আর খারাপ লাগার কারণ হলো, যতই সে আমার কাছে অপরাধ করুক, সে তো আমার বাসায় আসছে। কী কারণে আসছে তা তো আমি জেনে নিতে পারতাম। আমি বাবাকে বললাম, জরুরি ফোন আসছিল তো তাই চলে গেছিলাম, আর মনে ছিল না যে আমার বন্ধু আসছে। এটা বলে শারমিনের দিকে তাকালাম। শত্রু কথাটা শুনে শারমিনের হাসি উজ্জ্বল মুখটা অন্ধকার হয়ে গেল। হয়তো শারমিন বুঝতে পারছে আমি ওকে শত্রুই ভাবি, তাই। তখন বাবা বলল, আচ্ছা ঠিক আছে, উনি কে জানো? আমি বললাম, না চিনি না। তখন বাবা বলল, তোমরা কেমন বন্ধু যে তোমার বন্ধুর বাবাকে চিনো না? আমি বললাম, এখনও দেখা হয়নি তো তাই। এখনই বুঝতে পারলাম যে লোকটি শারমিনের বাবা। লোকটি ভালোই আছে দেখে বোঝা যাচ্ছে, কিন্তু তার মেয়ে তার মতো হয়নি। এমন সময় বাবা আমাকে বলল, তুমি নাকি এই মেয়ের উপর রাগ করে আছো? কেউ কি কোনো মেয়ের সাথে রাগ করে কথা না বলে? আমি আগে আমার বান্ধবীদের সাথে কত কি করতাম, তা তো তোমরা বিশ্বাসই করবে না। আমার বাবা ফ্রেন্ডলি ও রসিক খুবই। শারমিনের বাবা বলল, আগের দিন আর এখনকার দিন অনেক পাল্টিয়েছে, তাই সবাই পাল্টে গেছে, এটাই স্বাভাবিক। আমার বাবা বলল, তা অবশ্য ঠিক বলেছেন আপনি। শারমিন মাথা নিচু করে বসে আছে। আমার এতক্ষণে বোঝা শেষ যে আমার জন্য শারমিন ওর বাবাকে নিয়ে এসেছে, আমি যাতে করে ওর সাথে কথা বলি। এর আগে ভাবছিলাম শারমিনের সাথে কথা তো দূরের কথা, ওর আশেপাশেও যাব না। কিন্তু তার হলো কই, ওর বাবাকে নিয়ে আসছে আমার বাবার কাছে। আর আমার যা বাবা, আর আমিও বাবার কথা ফেরাতে পারবো না। বাবা আমাকে আর শারমিনকে বলল, শোনো, তোমরা যতই ঝগড়াঝাটি মারামারি হোক না কেন, বন্ধু তো বন্ধুই। হয়তো সর্বোচ্চ 5 মিনিট কথা বলবে না, তারপরে দুজনেই কথা বলবা নিজ ইচ্ছায়। এটাই হলো বন্ধুত্ব। বাবা আসলেই ঠিক বলছে, যতই মারামারি ঝগড়াঝাটি হোক না কেন, বন্ধু তো বন্ধুই। কিন্তু আমি আর শারমিন তো কখনোই বন্ধু ছিলাম না, আর ওর সাথে তো কখনো কথাও বলা হয়নি। শুধু আজ সকালে ওকে ঝাড়ি দিছিলাম। বাবা আবারও আমাদের দুজনকে বলল, যা হবার হয়ে গেছে, এটা নিয়ে পড়ে থাকলে হবে না। আর কয় মাস পরে 2023 সাল, ডিজিটাল বাংলাদেশে কেউ কারোর সাথে কথা বলে থাকবে না, এটা মানায় না। তাছাড়া আমাদের ধর্মে 3 দিনের উপর কারোর সাথে কথা না বলে থাকা নিষেধ। পলক, বাবা তুমি তো বোঝোই, শারমিন তোমার সাথে খুবই খারাপ আচরণ করেছে, তা আমরা সবাই জানি এখন। এজন্য ও এখন ওর ভুলটা বুঝে তোমার কাছে সরি বলে মাপ চাচ্ছে। একটা মেয়ে হয়ে ও তোমার কাছে সরি বলে, তোমার সাথে কথা না বলে থাকতে পারে না, কিন্তু ও তা করেনি। ও ওর ভুল বুঝতে পেরে তোমার কাছে আসছে, এমনকি আমাদের বাসা পর্যন্ত আসছে। ওকে ফিরাই দিও না, আমি বলতেছি। আসলেই বাবা যা বলছে ঠিক বলছে, ভুল তো মানুষেরই হয়, তাই না? তাছাড়া বাবা যেহেতু বলল ফিরাই না দিতে, আর মানুষকে ক্ষমা করা একটি মহৎ গুণ, তাই আমিও পারলাম না ক্ষমা না করে থাকতে। হয়তো বাসায় না আসলে আমি ক্ষমা করতাম না। আমি চুপ হয়ে আছি, তাই বাবা আবারও বলল, কি হলো, চুপ হয়ে আছে কেন? কথা বলো। আমি বললাম, ঠিক আছে, তবে একটা শর্ত আছে। আমার শর্তের কথা শুনে সবাই একটু আশ্চর্য হলো। তারা বলল, কি শর্ত? আমি বললাম আমার সাথে যা যা করেছে তা যেন আর কারোর সাথে না করে। শারমিনের বাবা ওকে বলল, কি বলছে শুনছো? শারমিন বলল,
হ্যাঁ শুনেছি, একবার ভুল করে শিক্ষা পেয়েছি, আবার এই ভুল আর কখনোই করব না। আমি বললাম তাহলে ঠিক আছে, যা হবার হয়েছে, সমস্যা নেই। আমি এই কথা বলার সাথে সাথে বাবা বলল, শুধু মুখে বললে হবে, হাতও মিলাও। বাবা রোমান্টিকও বটে। আমি বললাম, বাবা বর্তমানে বাংলাদেশে করোনার যা অবস্থা, সেই হিসেবে আমাদের বাসায় তো ঢুকতেও দেওয়া যায় না, আর তুমি হাত মিলাতে বলতেছো? আমার কথা শুনে সবাই হাসি দিল, আর বাবা বলল, আচ্ছা ঠিক আছে, করো না, চলে গেলে মেয়াইও। এখন খুশি তো তুমি? শারমিন বলল। জি আঙ্কেল। শারমিনের বাবা উঠতে উঠতে বলল, তাহলে আমরা এখন আসি। মা অন্য রুম থেকে এসে বলল, এখন যাওয়া হবে না, খেয়ে যাবেন। না ভাবি, দেরি করা যাবে না, এখনই যেতে হবে। আমি তো আগেই বলেছি আমি আসতাম না, আমার জরুরি কাজ আছে, শুধু আসলাম। শারমিন কিছু খাচ্ছে না আর কান্না করতেছে, সেজন্য। এরপর শারমিন ও তার বাবা চলে গেল। বাবা আমাকে বলল, আমি চাইলে ওদের অনেক কিছুই করতে পারতাম, কিন্তু কি হতো, এত ঝামেলা করে